নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, বেল বাটনটা প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সেই সমস্ত লোকজনদের নিশ্চয়ই বলবেন যারা এই ধরনের অনুষ্ঠান শুনতে চায়, যারা এই ধরনের সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চায়। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের শীর্ষক ভোট চোর গদ্দি চোর, এবার নির্বাচন কমিশন কাঠগড়ায়। 100 জন লোকসভা আর 50 জন রাজ্যসভা সাংসদের আপিলের বা নোটিশের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করা যায়, এটা নিয়ম। ইমপিচ করা যায় মানে নোটিশ দেওয়া হলো, ইমপিচ করা হলো, আলোচনা করা হলো, কিন্তু তাকে পদ থেকে সরানো যায়, তার জন্য 2/3 মেজরিটি দরকার, সে পরের কথা। তৃণমূল দল এই ইমপিচমেন্টের প্রস্তাব তুলেছিল। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিরোধী শিবিরের 193 জন সাংসদ এই নোটিশে ইতিমধ্যে সই করে দিয়েছেন। এর মধ্যে আছেন লোকসভার 130 জন, রাজ্যসভার 63 জন সাংসদ। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সদস্য না হলেও নোটিশে সই করেছে আম আদমি পার্টির সাংসদরা, সই করেছে কংগ্রেস, সই করেছে অন্যান্য সমস্ত দল। স্বাধীনতার পরে এই প্রথমবার কোনো সিইসির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ জমা দিচ্ছে বিরোধী শিবির একসঙ্গে। নিশ্চিতভাবে সিপিআইএমও এই ইমপিচমেন্টের পক্ষেই থাকবে। আজ সংসদে এই নোটিশ জমা দেওয়া হয়েছে, তারপর আলোচনা। এমন নয় যে ইমপিচমেন্ট নোটিশ বিরোধীরা আনলো আর জ্ঞানেশ কুমার বিদায় হলেন, না, তা হবে না। কিন্তু এই চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের প্রত্যেক অভিযোগ তারা তুলবেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে এই অনুগত পুরাতন ভৃত্যের নৌকরি থেকে যাবে, কিন্তু ইতিহাসে নাম উঠে যাবে যে ইনিই হলেন সেই চিফ ইলেকশন কমিশনার যাকে দেশের বিরোধী দল সংসদে ইমপিচ করেছিল, দোষী বলে ঠাউরেছিল, অন্তত বলেছিল যে ইনি দোষী। আপনি ব্যাখ্যা করুন, আপনি বলুন এইগুলো কেন করেছেন। হ্যাঁ, এভাবেই একসময় ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল। হ্যাঁ, তারও পদ চলে যায়নি, তারও শাস্তি হয়নি, কিন্তু তাকে ইমপিচ করা হয়েছিল আর সেটা ইতিহাসে থেকে গিয়েছিল। আলোচনার শেষে সেই ইতিহাসেও আমরা চোখ রাখবো। আপাতত সংঘি জ্ঞানেশ কুমার, হ্যাঁ এটাই তার নাম দিল্লিতে, সংঘি জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে কথা বলা যাক। মোট 7টা অভিযোগ আনা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, যার মধ্যে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নির্বাচনী ব্যবস্থায় কারচুপির ক্ষেত্রে তদন্তে ইচ্ছে করে বাধা দেওয়া, এটার থেকে শুরু করে দলীয় পক্ষপাত, বৈষম্যমূলকভাবে দপ্তর চালানোর মতন অভিযোগগুলো, অনেকগুলো অভিযোগ রয়েছে। তৃণমূল প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমেত যখন তার সঙ্গে বৈঠক করতে যান, সেখানেও জ্ঞানেশ কুমার যে দুর্ব্যবহার করেছিলেন সেই অভিযোগও থাকছে। কারণ আপনার মনেই হতে পারে যে ইনি ঠিক কথা বলছেন না, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি যে সাধারণ প্রোটোকল নিয়ম অনুযায়ী একজন নির্বাচন কমিশনারের উপরে একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি গেলে একজন মহিলা, 70 ঊর্ধ্বে একজন মহিলা ঘরে ঢুকছে, আপনি উঠে দাঁড়াবেন না। এতটুকু সাধারণ ভদ্রতা নেই এই নির্বাচন কমিশনের এক সাংবিধানিক প্রতিষ্ঠান। দল মত নিরপেক্ষ হয়ে সেই কমিশনের কাজ করার কথা। আমরা এর আগেও নির্বাচন কমিশনের একচক্ষুমির কথা বা অভিযোগ বারবার শুনেছি, একবার না। নির্বাচন কমিশন কি কোনো কালে নিরপেক্ষ ছিল নাকি? তা কি শাসক দলের নির্দেশে চলেনি? এমনকি টিএন সেশন তার আত্মজীবনীতে লিখছেন, ফান্ডিং থেকে অফিস সমস্ত ব্যবস্থায় সরকারের সাহায্য ছাড়া 1 ইঞ্চি মুভ করবে না। ভোটার এপিক কার্ড নিয়ে প্রাথমিক রায় পক্ষে আনতে আমাকে সরকারের সঙ্গে কথা বলতে হয়েছে। থ্যাংক গড সরকারের মাথায় বসে থাকা মানুষটা আমার প্রস্তাবে রাজি হয়েছিলেন, না রাজি হলে হতো না ভোটার কার্ড। তার মানে নির্বাচন কমিশন কোনো না কোনো জায়গায় এসে সরকারের কাছে মুখাপেক্ষী প্রতিটা পয়সার জন্য। মানে সরকার না চাইলে এপিক কার্ড হতো না, এটাই সত্যি। কাজে নির্বাচন কমিশনকে চিরটা কাল দিল্লির মসনদের ওপরে নির্ভর করতে হয়েছে। শাসক দল সেই কারণেই বারবার সুবিধে পেয়েছে। কিন্তু টিএন সেশনের সময় থেকে নির্বাচন কমিশন এক স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে কাজ করতে শুরু করেছিল, সেই ইতিহাসও আমরা জানি।
বাংলার মুখ্যমন্ত্রী উড়িয়ে দিয়েছিলেন টিএন সেশনের ভোটার কার্ডের কথা, বলেছিলেন মেগালোম্যানিয়াক। আজ ভোটার কার্ড এক বাস্তব। কিন্তু বিজেপি জামানাতে অন্যান্য অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের মতোই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আজ যে প্রশ্ন বিরোধী দলের প্রত্যেকের মুখে মুখে, সেটা একটা ব্যাপার। আর সেই অভিযোগের সারবত্তাও মানুষের চোখের সামনে হাজির। এমনি নয় যে কেবল বিরোধীরা বলছেন, এমনিতে উনি দায়িত্ব নেবার আগেও নির্বাচন কমিশন বকলমে সরকারের ক্ষমতাশীল বিজেপি দলের হয়েই কাজ করছিল, তা নিয়ে কোনো সংশয় ছিল না। বিজেপি চেয়েছিল তাই যে বাংলাতে 7 দফায় ভোট হয়েছিল, বিজেপি বলেছিল তাই। বিজেপি চেয়েছিল বলেই বিহারে ভোট চলাকালীন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিতে পেরেছিলেন, যা নির্বাচন কমিশন শুনেও শোনেন। বিজেপি দলের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রীর সাম্প্রদায়িক ভাষণগুলো নিয়ে বিষ ছড়া নিয়ে চুপ করে বসেছিল নির্বাচন কমিশন, কিন্তু সেগুলো বিভিন্ন রকমের প্যাঁচ পয়জারে ঢেকে রাখা ছিল। জ্ঞানেশ কুমারের আমলে এই এসআইআর আর তার এখতিয়ারের বাইরে গিয়ে আরএসএস বিজেপির এজেন্ডাকে সামনে রেখে খোল্লা রাজনীতি করছে। এই নির্বাচন কমিশনের সঙ্গে আগের নির্বাচন কমিশনের অঙ্কটা, তফাৎটা কোথায়? এই নির্বাচন কমিশন চাকরের মতন কেবল নির্দেশ পালন করছে না, দে আর পার্টনার্স ইন ক্রাইম। তারা ষড়যন্ত্রের অংশীদার। কোন ষড়যন্ত্র, কিরকম ষড়যন্ত্র, কি ধরনের ষড়যন্ত্রে নির্বাচন কমিশন সরাসরি যুক্ত থাকতে পারে? এক, ষড়যন্ত্র কিছু নির্দিষ্ট অঞ্চলে ভোটার তালিকা থেকে বেশ কিছু নাম বাদ দেবার, তারা মূলত চিহ্নিত বিরোধী দলের ভোটার বা সংখ্যালঘু। 2, ষড়যন্ত্র যে কনস্টিটিউয়েন্সিতে কম ভোটের ব্যবধানে হারা বা জেতার সম্ভাবনা, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে কিছু ভুয়ো ভোটারের ব্যবস্থা করা। 3, ভোটের দিন কিছু গাড়িকে ছাড় দেওয়া যারা ভুয়ো ভোটার নিয়ে যাওয়া আসা করবে। 4, শাসক দলের চিহ্নিত এলাকা যেখানে বিরোধী দলের ভোটার রয়েছে সেই জায়গাগুলোর বুথগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হবে যাতে অধিকাংশ ভোটার নিজের বুথ খুঁজেই না পায়। 5, ষড়যন্ত্র কিছু লোডেড ইভিএম এনে আসল ইভিএমকে সরিয়ে দেবার। 6, নির্বাচনী বিধিভঙ্গের দায় বিরোধীদের ওপরে চাপানোর। আর দিল্লির প্রভুদের বেলায় চুপ করে বসে থাকা, যেমন নির্বাচন ঘোষণার পরেও 10,000 টাকা ঢুকেছে বিহারের মহিলাদের অ্যাকাউন্টে, সেগুলো নাকি রাজ্য সরকারের অনগোয়িং স্কিমের অংশ, কাজেই তা দেওয়াই যেতে পারে, এটা নির্বাচন কমিশনের দাবি। 7 হচ্ছে দিল্লির প্রভুদের হিসেব অনুযায়ী তাদের প্রচার ইত্যাদি সুবিধের জন্য 4, 5, 6, 7, 8 দফায় নির্বাচন করানো বা তাদের নির্দেশে 1 দফাতে ভোট শেষ করানো। খুব সাধারণভাবে এগুলোই হলো ওই পার্টনার ইন ক্রাইম, অপরাধের অংশীদার নির্বাচন কমিশনের সেই কাজের তালিকা যা শেষমেশ ওনাদের দিল্লির প্রভুদের সাহায্য করবে। হ্যাঁ, এই সব কিছু মাথাতে রেখেও বিরোধী সাংসদ যারা ইমপিচমেন্টের সময় বলতে উঠবেন তাদেরকে বলবো, প্রথমে দ্য ভেরি বেসিস অফ দিস এসআইআর, সেটা নিয়েই প্রশ্ন করা উচিত। দ্য ভেরি বেসিস অফ দিস এসআইআর কি? ইলেকশন কমিশনের একটা হ্যান্ডবুক আছে, সেখানে একেবারে বিস্তৃতভাবে লেখা আছে নির্বাচন কমিশন কি করতে পারে। হ্যাঁ, প্রতিটা কাজ তারা করতে পারে, যেগুলো তারা করবে সেগুলো কিভাবে করবে, কিভাবে হবে ইত্যাদি লেখা আছে। তার বাইরে তারা যদি কিছু করতে চান তাহলে তার জন্য সংসদের অনুমোদন দরকার। এমনি করে আমার ইচ্ছে হলো আমি এটা করব না, হয় না। সেই হ্যান্ডবুকে কোথাও দেশ জুড়ে, রাজ্য জুড়ে এসআইআর করার কথা লেখাই নেই। নেই, তাহলে আছেটা কি? আছে সামারি রিভিশনের কথা, মানে প্রতি নির্বাচনের আগে একটা বড় সড়ো ঝাড়াই বাছাইয়ের কথা। সারা বছর ধরে ভোটার তালিকার সংশোধন, সংযোজনের কথা। মারা গেলে তাদের নাম বাদ দেওয়া, নতুন ভোটার হলে জুড়ে দেওয়া, আর যদি কেউ স্থানান্তরে যায় তাহলে সেই নাম ঠিকানা আপডেট করা। সেই কাজ এতদিন হয়েছে। নির্বাচন কমিশনের লোকজন বাড়িতে বাড়িতে এসেছেন, নাম জুড়েছেন, নাম বাদ দিয়েছেন, তারপর অনলাইনে সেই কাজ শুরু হয়েছে। তাহলে স্পেশাল রিভিশনের কথা কি নেই? আছে তো, বলা আছে স্পেশাল রিভিশনের কথা। কখন হবে, কোথায় হবে? ইলেকশন কমিশনের হ্যান্ডবুক বলছে যে কোনো একটা বিধানসভা বা লোকসভা কনস্টিটিউয়েন্সিতে বা কয়েকটা কনস্টিটিউয়েন্সির খানিকটা জুড়ে এই স্পেশাল রিভিশন করা যাবে। কোন সময় করা যাবে সেটাও ওই হ্যান্ডবুকে লেখা আছে। যদি কোনো জায়গাতে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প হয়, কোথাও মারি মড়কের মতো ঘটনায় মানুষ ঘর থেকে ছেড়ে পালায় অন্য জায়গায়, ঠিক সেই সময়ে যদি সেখানে নির্বাচন থাকে তাহলে সেই মানুষদের ভোটাধিকার অক্ষুণ্ণ রাখার জন্য একটা বছরকে নির্দিষ্ট করা হয়। সেই বছরে যাদের তালিকাতে নাম থাকলেই তারা ভোটার হন,
বাকি যারা থাকেন তাদের আবেদন নিয়ে যাচাই করে ফাইনাল তালিকা তৈরি হয়, এবং সেটাই হচ্ছে গিয়ে স্পেশাল রিভিশন, তার একটা ব্যবস্থা সেখানে আছে। সেই এখতিয়ারের বাইরে গিয়ে এই সঙ্গী জ্ঞানেশ কুমার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছেন দেশ জুড়ে। হ্যাঁ, এটা তার এখতিয়ারেরই বাইরে, এটাই হওয়া উচিত প্রথম অভিযোগ, যে আপনি আপনার এখতিয়ার বাইরে গিয়ে কাজ কি করে করেন? আপনার কাজ তো এটা নয়। আপনার হ্যান্ডবুকে কোথাও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নেই। এর পরের অভিযোগ আবার ওনার আর এক এখতিয়ারভুক্ত কাজ নিয়ে। ওনাকে পুরাতন ভৃত্য হিসেবে যে সংস্থার মাথায় বসানো হয়েছে সেটার নাম নির্বাচন কমিশন, সেটার নাম নাগরিকত্ব কমিশন নয়, বা সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদের অভিধান কমিটিও নয়। উনি আগের তালিকা অনুযায়ী মানুষ আছেন কিনা, নতুন যোগ হয়েছে কিনা, স্থানান্তরিত হয়েছে কিনা, হলে কোথাও বাদ, না হলে কোথাও যোগ দিয়ে একটা ভোটার তালিকা তৈরি করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মাফিক, সংবিধান মাফিক প্রচার পর্বের শেষে ভোটদান করা আর ভোট গণনা করে তার ফলাফল ঘোষণা করা, এটা ওনার কাজ। কিন্তু উনি ভোটার তালিকার সবাই নাগরিক কিনা সেটা বাঁচতে বসলেন না। স্যার, ওটা আপনার কাজ নয়। উনি বাঁচতে বসলেন এর বানানের নাম কি, ওর বাবার কটা ছেলে, তার মায়ের কটা ছেলে, কি এটা আপনার কাজ নয়। আপনি নন, ভোটার তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন, সেই তালিকা অনুযায়ী ভোটার কার্ড করেছে কমিশন। কোনো ভোটারের দাদু, বাবা, কাকা, জ্যাঠা সেই ভোটার কার্ড তৈরি করেনি। সেই ভোটার কার্ড দেখে তালিকা মিলিয়ে নিন, মারা গেলে বাদ দিন, নতুন ভোটার হলে যোগ করুন। ইনি হলেন তিনি। আমার এক পুরনো গাড়ির চালক, সংবাদ মাধ্যমে তখন কাজ করতাম, তখন আমার জন্য আস্তে একটা গাড়ি বরাদ্দ হয়েছে, একজন নিয়মিত ড্রাইভার পেয়েছি। তো মাঝে মধ্যেই তিনি গাড়ি চালাতে চালাতেই অন্য লোকে চলে যেতেন। আমি দেখেই বুঝতাম তিনি লোকে নেই, গাড়ি তার নিজের মর্জি মতন চলছে। আলতো করে ডাকতাম, আবার গাড়ি ড্রাইভারের মর্জিতে চলা শুরু করতো। বেশ কয়েকবার হয়েছে। পরে একবার জিজ্ঞেস করেছি, আমার সেই বিহারি ড্রাইভার বলতেন, আসল মে मैं सोच रहा था, মানে উনি কিছু একটা গভীর চিন্তন প্রক্রিয়ার মধ্যে ঢুকে যেতেন। বেশ কয়েকবার দেখার পরে তাকে একদিন আমি নেমে বুঝিয়েছিলাম, ভাই, কোম্পানি তোমাকে মাইনে দেয় গাড়ি চালানোর জন্য, চিন্তা করার জন্য নয়। গাড়ি যখন চালাবেন তখন চালাবেন না, তখন বসে বসে চিন্তা করবেন, গাড়ি চালাতে চালাতে করবেন না। এই জ্ঞানেশ কুমারের ঠিক সেই রকম একজন। আরে ভাই, আপনার কাজ কি? আপনি সেটা করুন। নাগরিকত্ব দেখা আপনার কাজ নয়। কার বাবার কটা ছেলে, কার মায়ের কটা ছেলে, এটা দেখা আপনার কাজ নয়। প্রধানমন্ত্রী প্রকাশ্য জনসভাতে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন, উনি কানে আঙুল দিয়ে বসে আছেন। আর তিনি আজ দেশের মানুষের নাগরিকত্বকে চ্যালেঞ্জ করছে, যা তার এখতিয়ারের বাইরে। ধরুন এই জ্ঞানেশবাবু, হ্যাঁ, উনি ব্যাংকে গেছেন নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে। কি নিয়ে যাবেন? বড় জোর কাস্টমার আইডি কিংবা পাসবই নিয়ে যাবেন। এবারে ম্যানেজার যদি বলেন যে না, ওটা আমি মানছি না, আপনি সেটা আগে প্রমাণ করুন, তাহলে কেমন হবে? ভাবুন একবার, ব্যাংকের ম্যানেজারই আপনাকে বলছেন আপনি কি ব্যাংকের কাস্টমার? ভারতের নির্বাচন কমিশন, তারা ভোটার কার্ড দিয়েছে, তারা ছবি তুলিয়েছে, তারা কার্ড পাঠিয়েছে, এখন তারা বলছে না, ওই ভোটার কার্ড আমি মানি না। এরম কথা হয়? উন্মাদ বলতে পারে, আর না হলে শয়তান। সরকারি চাকরি করছেন, উন্মাদ হলে তো করতে পারতেন না, তাহলে উনি কি? যুক্তিটা একেবারে মণিপুরি গাঁজা খাবারের পরে, মানে শুকনো নেশা করার পরে যেমন হয় সেরকম। যুক্তিটা কি? ভোটার কার্ড জাল হয়, তাই নাকি? ভোটার কার্ড জাল হয় তাই ভোটার কার্ড বাদ? টাকা জাল হয় না, টাকা বাদ হয়ে যাবে? জমির দলিল জাল হয় না, বাদ হয়ে যাবে? পাসপোর্ট জাল হয় না? ভোটার কার্ড জাল যাতে না হয় তার ব্যবস্থা কার করার কথা ছিল? খান্তবুড়ির দিদি শাশুড়ি না আদ্যানাথের পিসে? যদি জাল হয়ে থাকে তা বের করার ব্যবস্থা করুন না, তা না করে ভোটার কার্ড চলবে না জানিয়ে দিলেন, আধার কার্ড সেও চলবে না, কিন্তু ব্যাংকের পাসবই চলবে। এদের হিপোপটেমাস, ডাইনোসরাস, বকচ্ছপ, হাঁসঝাড়ু এসব বললেও কম বলা হয়। আপনি যে কোনো ব্যাংকে যান, আধার কার্ড নিয়ে যান, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। সেই পাসবইটা প্রমাণ, কিন্তু আধার কার্ড ভ্যালিড ডকুমেন্ট নয়। জমি কিনবেন, টাকা দরকার আর আধার কার্ড দরকার। সেই আধার কার্ড দিয়ে যে জমি কিনলেন তার দলিল আপনার প্রমাণপত্র কিন্তু সঙ্গী জ্ঞানেশ কুমার মেনে নেবে, কিন্তু আধার কার্ড মেনে নেবেন না। আমার রাঙা কাকা, তার বেজায় চিংড়িতে অ্যালার্জি ছিল, কিন্তু চিংড়ির কাটলেট পেলে 2-3টে পেটে পুড়ে তারপরে বলতেন, যা আমার জন্য আরো কটা চিংড়ির কাটলেট নিয়ে আয়। এরকম হাজার একটা অসভ্যতম কেন? এমনি এমনি নয়, লক্ষ্য ওই একটাই, নাম কাটতে হবে। গরিব প্রান্তিক মানুষজনের নাম কাটতে হবে। ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো একটা বিশ্বাসের ওপরে গড়ে উঠেছিল। আধার প্রকল্প যখন শুরু হয়েছিল তখন এর মূল উদ্দেশ্য ছিল সরকারি পরিষেবা আর ভর্তুকি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
কারা ভর্তুকি পাবে? দেশের নাগরিকের বাইরে বেনাগরিক, বিদেশিরা। দুর্নীতি কমানোর জন্য তৈরি হয়েছিল। ধীরে ধীরে প্রায় সমস্ত ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল, সিম, আয়কর রিটার্ন, রান্নার ঘাসের ভর্তুকি, সব জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক। ফলে সাধারণ মানুষের কাছে এটাই হয়ে ওঠে একটা পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি রিপোর্ট, সংবাদ মাধ্যমের তথ্য বলছে আগস্ট 2019 পর্যন্ত মোট ব্যয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার প্রকল্পের জন্য খরচ করেছে 11,366 টাকা, 66 কোটি টাকা। 2009 থেকে 2017 পর্যন্ত এই প্রকল্পের জন্য অনুমোদিত অর্থের পরিমাণ ছিল 13,633 কোটি টাকা। ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্টের গবেষকরা মনে করছেন এই প্রকল্পের খরচ আরও অনেক বেশি, প্রায় 10 থেকে 12 বিলিয়ন, 80,000 থেকে 1 লক্ষ কোটি টাকা। আর এই বিপুল পরিমাণ সরকারি ব্যয় সাধারণ মানুষের মনে একটা সাধারণ ধারণা তৈরি করেছিল যে সরকার তাদের জন্য একটা চূড়ান্ত পরিচয়পত্র দিয়েছে। এখন সেই তারাই মনে করছেন আমাদের ঠকানো হয়েছে। যে কার্ডের জন্য এত অর্থ ব্যয় হলো সেটাই আজ নাগরিকত্বের পরীক্ষায় ডাহাফেল কেন? ভোটার কার্ড, এপিক কার্ড তৈরির মূল উদ্দেশ্য ছিল নির্বাচন পরিচয় যাচাই করা, জাল ভোট আটকানো। 93 থেকে এই কার্ড ভারতীয় গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। নতুন ভোটারদের জন্য এই কার্ড বিনামূল্যে দেওয়া হয়, হারিয়ে গেলে একটু সামান্য টাকা লাগে। কয়েক দশক ধরে কোটি কোটি ভোটারের জন্য কার্ড তৈরি, তালিকা সংশোধন, সেই কার্ড ভোটারদের পাঠানো বিরাট খরচের ব্যাপার। এই বিপুল খরচের পরে যখন সেই কার্ড নাকি প্রমাণই করে না যে আপনি বুথের ভোটার, তাহলে সেই কার্ড দিয়ে কী হবে? তাহলে এই খরচ কেন করা হলো? এটা কেবল দেশের নাগরিকদের ঠকানো নয়, নির্বাচন কমিশনের নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। হ্যাঁ, এইসব ফতোয়া জারি করে ওই সঙ্গে জ্ঞানেশ আসলে ক্ষমতাসীন বিজেপি দলের পার্টনার ইন ক্রাইম। দুটো কাজ, প্রান্তিক মানুষের নাম বাদ দাও, প্রথমে ভোটার লিস্ট থেকে, তারপরে সমস্ত সরকারি ডেটাবেস থেকে। বহু ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ কমে যাবে, দরিদ্রের সংখ্যা হুশ করে কমে যাবে, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। 2, বাংলা চাই, অতএব দরিদ্র প্রান্তিক মানুষের ভোট, সংখ্যালঘু মুসলমানদের ভোট কেটে দাও। হ্যাঁ, সেখানেই তো লুকিয়ে আছে তৃণমূলের প্রাণভোমরা। জ্ঞানেশ কুমার আজ নয়, সেই কবে থেকে অমিত শাহের অধীনে কাজ করেছেন, আজও সেই একান্ত অনুগত বৃত্তের কাজটা করে চলেছেন। তাকে কাঠগড়াতে তোলা হবে, প্রত্যেকটা অভিযোগ তোলা হবে। দেশের মানুষ জানবে যে একজন আমলা সংবিধানের শপথ নিয়ে এক স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে আদতে ক্ষমতাসীন দলকে নির্লজ্জের মতো সমর্থন করেছিল। এবার সেই ইতিহাসে ফিরি। হ্যাঁ, প্রথম ইমপিচমেন্টের কথা। ভারত থেকে ফেরার পরে ভারতে ব্রিটিশ সরকারের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে ইমপিচ করা হয়েছিল। বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ এডমন্ড বার্ক তার বিরুদ্ধে সওয়াল করেছিলেন। অভিযোগ ছিল মহারাজা নন্দকুমার হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার ঠিক পরেই নন্দকুমারের বিরুদ্ধে, মানে নন্দকুমার যখন দুর্নীতির অভিযোগ করলো ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে, ঠিক তারপরেই নন্দকুমারের বিরুদ্ধে জালিয়াতির একটা পুরনো মামলা বার করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। অভিযোগ 2, বেনারসের রাজা চৈতি সিং, তার উপরে হেস্টিংস অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছিল। রাজা সেটা দিতে অস্বীকার করলে হেস্টিংস নিজেই বেনারসে গিয়ে তাকে গ্রেপ্তার করেছিলেন। অভিযোগ 3, অযোধ্যার নবাব আসাফউদ্দৌলা কোম্পানির দেনা মেটাতে পারছিলেন না। হেস্টিংস তখন নবাবকে লোভ দেখিয়ে তার মা ঠাকুমার সম্পত্তি ধনরত্ন জোর করে কেড়ে দেন। হেস্টিংস বেগমদের প্রাসাদে সৈন্য পাঠিয়ে তাদের পরিচারকদের বন্দী করেন, তাদের শারীরিক মানসিকভাবে হেনস্থা করেন। অভিযোগ 4, অযোধ্যার নবাবকে সাহায্য করার জন্য হেস্টিংস ব্রিটিশ বাহিনী পাঠিয়ে রোহিলা খণ্ডের আফগান যোদ্ধাদের হত্যা করেছিলেন। না, এরকম আরও বেশ কিছু কারণে হেস্টিংসের ইমপিচমেন্ট হয়েছিল। প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল তাকে। 7 বছর ধরে মামলা চলেছিল, 7 বছর ধরে। ব্রিটিশ পার্লামেন্ট, ভাবুন, অন্যায় করেছে এখানে, ভারতীয়দের ওপরে ব্রিটিশ শাসন চলছে। একজন ব্রিটিশ আমলাকে, একজন ব্রিটিশ অত বড় কর্তাকে, একজন গভর্নর জেনারেল, তাকে ডেকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হচ্ছে যে আপনি অন্যায় করেছিলেন। 7 বছর ধরে মামলা চলেছিল। হেস্টিংস কপর্দকহীন হয়ে গেছে, সমস্ত টাকা শেষ হয়ে গেছিল, শেষ পর্যন্ত সেই কষ্টে তাকে কাটাতে হয়েছে। হেস্টিংসকে অপরাধী সাব্যস্ত করে সেদিনও শাস্তি দেওয়া যায়নি, কিন্তু সারাটা জীবন হেস্টিংসকে এই কলঙ্ক নিয়ে বাঁচতে হয়েছিল। জ্ঞানেশ কুমার এক কলঙ্কিত চিফ ইলেকশন কমিশনার হিসেবে ইতিহাসে থেকে যাবেন, একেবারে হেস্টিংসের মতো। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।